নমস্কার। কথা বলার আরো একটা পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমাকে অনেকে জিজ্ঞেস করছিলেন যে তোমাদের পডকাস্টে অনেক নয়েজ শোনা যায়, অনেক আওয়াজ আসছে, দাদা পডকাস্ট ভালো হচ্ছে কিন্তু একটু নয়েজ চলে আসছে। দেখুন, আমরা কোনো বদ্ধ স্টুডিওতে রেকর্ড করি না, আমরা কোনো স্ক্রিপ্টেড রেকর্ড করি না। আমরা যখন যেখানে জায়গা পাই দুটো মানুষকে নিয়ে আড্ডা মারবার মতো আমরা সেখানেই আড্ডা মারি। এবং সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট জায়গা, যে আমরা চেষ্টা করি বিষয়টা যতটা ন্যাচারাল রাখা যায়। আমাদের করে কাট হয় না, আলাদা করে আমাকে ফর্সা দেখানোর তাগিদ আমাদের চ্যানেলের বা আমাদের এই পডকাস্টের নেই। ইনফ্যাক্ট আমি বিশ্বাস করি, আমি যে কথা বলি বা যাদের সঙ্গে আড্ডা মারি তাদের কথাটুকুই আমাদের থেকে যাওয়া উচিত। ওই কথাটুকুই আমার কন্টেন্ট, ওটাই মানুষকে আমি পৌঁছে দিতে চাই। তাই আরো একবার একটা খোলামেলা আড্ডায় অনেক আওয়াজ নিয়ে, হাই প্রোফাইল ক্যামেরা ছাড়া, দারুণ টেকনিশিয়ান বাদ দিয়ে আমরা আপনাদের সামনে কিন্তু একটা মজার টপিকে আজকে আলোচনা করবো। আপনারা প্রত্যেকে বিগত কয়েকদিন খবরের কাগজ দেখেছেন একজন প্রখ্যাত অভিনেতা রণজয় বিষ্ণু, তার বাড়িতে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটেছে, যে অস্বাভাবিক ঘটনাগুলো নিয়ে নিশ্চিত করে কথা বলা উচিত, এবং কথা বলার জন্যই আজকে কথা বলার এই পর্বে ডক্টর উজ্জ্বল গুপ্ত, প্যারানর্মাল রিসার্চার, আমাদের সঙ্গে। এর আগেও আমরা উজ্জ্বলদার সঙ্গে এপিসোড করেছিলাম, আপনারা বলেছিলেন উজ্জ্বলদাকে নিয়ে আরেকটা এপিসোড করব। র্যাদার আমার মনে হয়েছে যে এই টপিকটা উজ্জ্বলদার চেয়ে ভালো কেউ এক্সপ্লেন করতে পারবো। ওরা নিজেও কাজ করেছেন। আমি সরাসরি উজ্জ্বলদার কাছে গিয়ে বরং জানবার চেষ্টা করি সেদিনকে ঘটনাটা কি ছিল, বা কি এই ঘটনা প্রবাহ কতটা স্বাভাবিক, কতটা অস্বাভাবিক, আদৌ বিষয়টা কতটা ভুল বা কতটা ঠিক, বা যা 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 আপনারা ইনবক্সে প্রশ্নগুলো করেছেন সেগুলো নিয়ে। ডক্টর উজ্জ্বল গুপ্ত, আপনাকে আরেকবার স্বাগত। সরাসরি পয়েন্টে আসি উজ্জ্বলদা। তোমার সঙ্গে তো আর বিশেষ ওই গৌরচন্দ্রিকা করে লাভ নেই, তুমি আমাদের এই নিয়ে দ্বিতীয় এপিসোড হচ্ছে, অনেকগুলো আরো পাইপলাইনেও আছে। এটা আমাকে বলো না, সেটা কি কি হচ্ছিল এক্স্যাক্টলি ওনার সঙ্গে। গত মাসের 31 তারিখে প্রখ্যাত অভিনেতা রণজয় বিষ্ণু একটি পোস্ট করেন তার ফেসবুক পেজে। উনি দাবি করেন ওনার অভিষিক্তা 2 24 তলা ফ্ল্যাটে এমন কিছু ঘটনা ঘটছে যেগুলো ওনার স্বাভাবিক মনে হচ্ছে না, অস্বাভাবিক মনে হচ্ছে। এটি পোস্ট করার পর আমার শুভাকাঙ্ক্ষী, আমার ফলোয়াররা ওনাকে মেনশন করতে শুরু করে, আমার নাম দিয়ে মেনশন করতে শুরু করে। সেটি আমার টিমের চোখে পড়ে এবং সেটি আমার কানে পৌঁছায়। আমার কানে পৌঁছাবার পর দ্য ইন্ডিয়ান ক্রনিকলস আর আমার টিম মিলে এই কেসটিকে নেওয়ার চেষ্টা করেন, যাতে আমি তদন্ত করি। ইন্ডিয়ান ক্রনিকলস যোগাযোগ করেন রণজয় বিষ্ণুর সাথে এবং উনি ওনার সঙ্গে কথা বলার পর উনি আমাদের 3 তারিখ রাত্রিবেলা সময় দেন যাতে আমি এই কেসটি নিয়ে তদন্ত করতে পারি। আমরা পৌঁছে যাই ওনার বাড়িতে 12টা নাগাদ। উনি ছিলেন না, উনি 1টা 15 নাগাদ ফেরেন। ফেরার পরে ওখানে ওনার তত্ত্বাবধানে, মানে ওই ফ্ল্যাটের তত্ত্বাবধানে যারা ছিল তারা আমাদের নেয় এবং ওনার ফ্ল্যাটে নিয়ে যায়। ওনার কাছ থেকে জানতে পারি যে গত 3 মাস ধরে ওনার সঙ্গে এমন কিছু ঘটনা ঘটছে যেগুলো অস্বাভাবিকতা বড়। আমি জিজ্ঞাসা করেছিলাম কি হয়েছে। উনি আমাকে এক একটা করে পয়েন্ট বলতে শুরু করেন। উনি বলতে শুরু করেন যে মাস 3 ধরে ওনার শরীরে এমন কিছু স্ক্র্যাচেস দেখা যাচ্ছে যেগুলো স্বাভাবিক নয়, যেগুলো ওনার হওয়া সম্ভব না, কারণ হাতে আঙুলে 1 ফোঁটা নখ নেই। আমিও দেখলাম নখ। তো উনি বললেন যে আমি এই ব্যাপারটিকে ওভারলুক করেই যাচ্ছিলাম। তাহলে আর কি হয়েছে? উনি বললেন যে আমি আমি এই ব্যাপারটা কিনা আরো ভাবনা চিন্তা করছিলাম। যেদিন আমি নতুন গাড়ি কিনলাম তার পরের দিন হঠাৎ করে আমার গাড়িটি ফেল হয়ে গেল। আমি যখন বললাম যে এটার সঙ্গে এটা কি করে মিল খাওয়াচ্ছে, গাড়ি ফেল করে গেল, ব্রেক ফেল করে, গাড়ির ব্রেক ফেল করে। আচ্ছা, গাড়ির ব্রেক ফেল করলো। আচ্ছা, দেন গাড়ি তো কাকতালীয় হতে পারে। কাকতালীয়, আমি বলেছি এটা কাকতালীয় হতে পারে। গত 31 তারিখে উনি যদি ফ্ল্যাটে ঢোকেন ওনার বেডরুমে গিয়ে দেখেন পুরো লন্ডভন্ড করা। আমি জিজ্ঞাসা করেছিলাম যে লন্ডভন্ড তো অন্য কেউ তো করতে পারে। উনি বলেছেন যে চাবি শুধুমাত্র আমার কাছে থাকে, আর কারোর কাছে থাকে। আচ্ছা। তো উনি ওনার ওই বেডরুমে আমি যাই এবং ওনার বেডরুমে গিয়ে সম্পূর্ণ বেডরুম, তখন তো বেডরুম পরিষ্কার হয়ে গেছিল, দেখলাম যে কর্নারটা ফটো সেটটা পড়ে গেছিল, ফটোটা দেখলাম পড়ে আছে। যে ভাসের উপর পড়েছিল সে ভাসটা ভাঙা রয়েছে, উল্টানো রয়েছে, সেটাকে উনি রেখে দিয়েছেন, মাটি কাঁচানো রয়েছে। প্রথম কথা বলি যে আমরা একজনের কথা বিশ্বাস করে কিন্তু আমরা ইনভেস্টিগেশন করি না, তদন্ত করি না। ওখানে আরো যারা 2জন ছিল তারাও সেম কথা বলছে। আরো 2জন মানে কারা? ওনার ওই ফ্ল্যাটের তত্ত্বাবধানে যারা ছিল, যারা কেয়ারটেকার ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ওনার যারা তত্ত্বাবধানে, তারাও নাকি এসে এই ঘটনাগুলো, মানে উনি যখন ঢুকেছে তারপরে ওনারাও নাকি ঢুকেছে
মানে কেউ ওনার কেয়ার নেয়, যেরকম হয় পরিবারের কিছু উনিও সেই বললেন যে আমরা এসে দেখেছি যে ঘর ওরকম ভাবে লন্ডভন্ড করে। প্রথম কথা আমি আরো ওনাকে ক্লিয়ার করে বলি যে আপনি কোন রকম সাইকোলজিক্যাল প্রবলেম হচ্ছে না, তো বললো যে সাইকোলজিক্যাল প্রবলেম আমি প্রথম দিকে ভেবেছিলাম, কিন্তু পরের দিকে দেখলাম যে আমি এতটাই ব্যাপারটাকে নিয়ে উড়িয়ে দিচ্ছিলাম, এটা সাইকোলজিক্যাল হতে পারে না। আমি ওনার সঙ্গে কথা বলেও দেখলাম উনি যথেষ্ট, ওনার একটি আলাদা রঙের আলাদা মতো ইমেজ হয়েছে, যে ভয়ের ডরটা একটু কমই পায় মনে হলো। আচ্ছা, ঠিক। এবারে 3 নম্বর হচ্ছে সায়েন্টিফিক প্যারাসাইকোলজিক্যাল ভাবে দেখা। প্যারাসাইকোলজিক্যাল ভাবে দেখতে গিয়ে প্রথম আমি যেটা করি, ওই ফ্ল্যাটের তদন্তে যাওয়ার আগে ফ্ল্যাটের প্রথম মেন সুইচ কাট করি, কাট করার পর সেখানকার ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড চেক করি। আমরা যারা রিসার্চার তারা বিশ্বাস করি যেখানে স্পিরিট ম্যানিপুলেট করার চেষ্টা করে সেখানে অবশ্যই ম্যাগনেটিক ফিল্ড মানে অতি তড়িৎ চুম্বকীয় একটি চেঞ্জ হবে। ঠিক, এটা আমি আগেও তোমার পডকাস্টে আমি বলেছি, ইএমএফ এর সম্বন্ধে ব্যাখ্যা দিয়েছি। সেখানে আমি দেখলাম ওই ঘরে গিয়ে সম্পূর্ণ নর্মাল, কোনো কিছু ছিল নর্মাল, কোনো ইএমএফ নেই, ম্যাগনেটিক ফিল্ড একদম নর্মাল, জিরো ম্যাগনেটিক ফিল্ড। টেম্পারেচার সেদিন 19 ডিগ্রি টেম্পারেচার গরম ছিল, 29 ডিগ্রি, সরি 29 ডিগ্রি গরম ছিল। দেখলাম গুগলে চেক করে দেখলাম 29 ডিগ্রি আছে। এরপর যখন ওনাকে বলি যে আমি ইনভেস্টিগেশন করতে চাই, ঘর এয়ার ব্লক করা হয়, এয়ার ব্লক করার পর যখন ঘর তখন 1 ডিগ্রি বেড়ে যায়, 30 ডিগ্রি স্বাভাবিক। যখন এয়ার ব্লক করা হচ্ছে গরম বাড়বে। আমি বলি যে পুরো ইনভেস্টিগেশন আমি চাই আপনি থাকবেন। তারপর আমরা ইনভেস্টিগেশন করি, তার ভিডিও এর ভিডিও তুমি এর সঙ্গে দেখতে আমরা আমি একটা জিনিস দেখছি আছে এখানে, আমি দর্শকদের বলছি, মানে এই ফোনে তো আপনারা এখন দেখতে পারবেন না, আমরা এই ভিডিওর সঙ্গে ভিডিওর লুপে আমরা বেশ কিছু, সরি আজকের এই পডকাস্টের লুপে আমি কিছু ভিডিও অ্যাড অন করে দেবো, তখন আপনারা এটা দেখবেন, আপনি সেগুলো দেখতে পাবেন। আমাদের কাছে এই মুহূর্তে অনেকগুলো জিনিস রয়েছে, এগুলো স্বাভাবিক কারণেই আপনারা দেখতে পারবেন না, প্লাস এখন তো মানে ওপেন লাইটে শুট করছে, কোনো স্টুডিও লাইট নেই, তাই ফোন ঘোরালেও আপনারা দেখতে পারবেন না, ইট উইল বি ব্ল্যাঙ্ক। ওটা আমরা অ্যাড অন করে দেবো, সেখানে আপনারা এগুলোকে রিকনফার্ম করে নিতে পারবেন। হ্যাঁ, তো যাই হোক, যে জায়গায় ছিলাম, হ্যাঁ, সেখানে বেসিক্যালি যেটা চেষ্টা করি সেটা খুব বেসিক ডিভাইস আমি এখানে ইনভেস্টিগেশন করার চেষ্টা করি। একটা যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড মিটার, একটা হচ্ছে টেম্পারেচার মিটার, আর একটা হচ্ছে লাল বেলুন। ওকে, একটা কালার লাল বেলুন কেন? লাল বেলুন আমরা রিসার্চাররা বেসিক্যালি আমি লাল বেলুনটা এই জন্য ইউজ করি, লাল বেলুনটা খুব অ্যাট্রাকটিভ হয়, খুব অ্যাট্রাক্ট করে, যে লাল রংটা খুব অ্যাট্রাক্ট করে, যে কোনো মানুষের খুব অ্যাট্রাক্ট করে। সায়েন্সও তাই বলে, লাল রংটা সবার আগে চোখে পড়ে। তো বেলুনটা কেন ইউজ করেছি? বেলুনটা হচ্ছে প্যারাসাইকোলজির একটা পার্ট, এটাকে বেলুন এক্সপেরিমেন্ট বলে। কারণ বেলুনটির এনার্জি এত কম থাকে, যদি অল্প থেকে অল্প এনার্জিও যদি কানেক্ট করে থাকে, স্পিরিট বলো, এনার্জি বলো, বা আউট অফ বডি ইন্টেলিজেন্ট বলো, বা এন্টিটি বলো, যারা যদি কানেক্ট করে থাকে, তাহলে বেলুন অবশ্যই বেলুন মুভমেন্ট বা বেলুনের কিছু করার চেষ্টা করো। তো সেখানে আমি প্রথম ইনভেস্টিগেশন স্টার্ট করি, সেখানে ইএমএফ মিটারকে সেই এনার্জিকে বা সেই স্পিরিটকে আমি বলার চেষ্টা করি যে আপনি আসার চেষ্টা করুন, মানে কমিউনিকেট করার সময় আপনি আসার চেষ্টা করুন। এবং আমি আটকাচ্ছি, মানে আপনি বলছেন যে ওখানে স্পিরিটটা ছিল, মানে দেয়ার ওয়াজ আ স্পিরিট বা এনার্জি বা এন্টিটি। অবভিয়াসলি আমি আপনাকে ভিডিওগুলো দেখাবো, আমার এটা মনে হয়, এতদিনের রিসার্চে মনে হয়, যদি কোনো ম্যাগনেটিক ফিল্ড না থাকতো, কোনো এনার্জি যদি না থাকতো, তবে ওইভাবে টেম্পারেচার কখনো ফ্ল্যাকচুয়েট করতে পারে না। পাশের চেয়ারের মানুষটা বদলে গেছে। আমার নিজের মনে সবসময় একটা খুঁতখুঁতেমি থাকে, মানে আমি তো দেখেছি, আমার মনে হওয়া বেসিক্যালি এটা, যদিও আমি কয়েকদিন আগেই বৈদিক ভিলেজ গিয়েছিলাম, সেখানেও আমার একটা দুটো এক্সপিরিয়েন্স যেগুলো নর্মাল বলে মনে হয়নি, কিন্তু আজও এই যে উজ্জ্বলদার মতো যে মানুষরা, এরা আদৌ ঠিকঠাক কথা বলে, নাকি মানুষকে ভূতের ভয় দেখিয়ে বুজরুকি করে, নাকি ঢপবাজি করে, এই ব্যাপারটাতে আমার হালকা কনফিউশন আছে। এবার এই কনফিউশনের দরুন আমি একজনের সঙ্গে যোগাযোগ করেছিলাম, ওনার নাম শিল্পা পোদ্দার। যদিও ওনার সঙ্গে যে এক্সপিরিয়েন্সটা সেটাও উজ্জ্বলদার মারফতই, মানে উনি ওনার জিমে কিছু একটা ঘটেছিল, কি ঘটেছিল জানবো, উজ্জ্বলদাই রিসার্চ করবার দায়িত্বে ছিলেন। কি ঘটেছিল শিল্পাদি? অ্যাকচুয়ালি আমার জিমের 3টে ব্রাঞ্চ আছে, খড়দা একটা, ব্যারাকপুর একটা, আর একটা কাঁচরাপাড়ায় ছিল। তো সেই কাঁচরাপাড়া জিমেরই এই ঘটনা। এটা 2023-এর একদম শেষের দিকের ঘটনা। ওখানে কিছু এরকম মানে অস্বাভাবিক অ্যাক্টিভিটিস। অ্যাকচুয়ালি আমরা সাধারণ মানুষ কেউই চট করে ভূতের ব্যাপারটা বিশ্বাস করি না। ভূত আছে, ওই ঠিক আছে সিনেমায় দেখছি, ব্যাস ওইটুকুই। সিনেমা দেখা হয়তো একটু ভয় পেলে, এখনো অবধি ভূতের ডেফিনেশন বিপাশা বাসু আর সানি লিওনি দিয়ে আটকে আছে। হ্যাঁ, মানে ওরকম যে কিছু সত্যি সত্যি হতে পারে এরকম কিছু একটা কোনোদিনই বিশ্বাস করিনি আমরা।
তো আমার সাথে এরকম সেম ঘটনা হয়। ফার্স্ট যেটা হয়, আমার জিমটা অ্যাকচুয়ালি দুটো ফ্লোর ছিল, গ্রাউন্ড ফ্লোর আর বেসমেন্ট। তো ওই বেসমেন্টে হঠাৎ করে একদিন আমি এক্সারসাইজের পর চেঞ্জিং রুম ছিল, চেঞ্জিং রুমে যাই। তো সেখানে গিয়ে আমি সেন্সলেস হয়ে যাই। তো ট্রেনাররা ছিল ফ্লোরে, ট্রেনাররা অনেকক্ষণ ধরে যখন দেখছে যে বেরোচ্ছি না, মানে একটা স্বাভাবিক ব্যাপার, একটা মানুষ চেঞ্জ করতে গেলে তার হার্ডলি ম্যাক্সিমাম 10 to 15 মিনিটস লাগতে পারে, এর বেশি তো লাগে না। তো যখন আমি বেরোচ্ছি না অনেকক্ষণ পর, প্রায় আধ ঘন্টা পর, তো তারা গিয়ে দরজায় নক করতে থাকে, কোনো আওয়াজ যখন পায় না, তো তারা দরজাটাকে কোনোভাবে ঠেলা দিয়ে দরজাটা ওপেন করে, করে দেখে আমি ওখানে পড়ে আছি সেন্সলেস অবস্থায়, এবং আমার মাথার এখানটা পুরো ফুলে একদম লাল হয়ে আছে। তো আমাকে ওরা তুলে যখন নিয়ে এসে বাইরেটা রাখে, মানে পরে এটা ওদের মুখেই শোনা যে আমার বডি নাকি প্রচন্ড ভারী হয়ে গেছিল। মানে আমার যা ওয়েট সেটা দুজন ওরকম ট্রেনারের পক্ষে তুলে আনা ইজ নট আ ম্যাটার। তো ওরা বলছে মানে তুলতে পারছে না আমাকে দুজন মিলে, এত শরীর ভারী হয়ে গেছে। তো নর্মালি যেটা হয়, ওরা ভেবেছে যে অজ্ঞান হয়ে গেছি, আমার একটা ব্লাড সুগারেরও প্রবলেম ছিল অনেকদিন আগে, তো ভেবেছে সুগার টুগার ফল করতে পারে। তো হট করে যখন আমাকে ওরা ওই নিচ থেকে ওপরে নিয়ে এসে চোখে মুখে জল দেয়, আমি মানে ওই ঘোরের মধ্যে একটা বলছিলাম যে আমাকে মেরে ফেলবে, আমাকে এখান থেকে নিয়ে চলো, কাইন্ড অফ এরকম আমি কথা নাকি বলেছি। তো তারপরে নোটিস করা হয় আমার হাতের মধ্যে পুরো আঁচড়ের দাগ, মানে কেউ খিমচে দিলে যেরকম হয়, বড় নখ দিয়ে যদি কাউকে আঁচড় দেয় তো তখন যেরকম হয় ওইরকম আঁচড়ের দাগ আমার দু হাতে ছিল, এবং আমার কপালে পুরো লাল হয়ে এখানটা ফুলে গেছে। তো সবাই আমায় জিজ্ঞাসা করে যে কি হয়েছে, আমি দেখো আমার কিচ্ছু মনে নেই, আমি পুরো ব্ল্যাঙ্ক আউট। পুরো মনে হচ্ছিল যে মানে কেউ একটা জোরে ধাক্কা মারলে যেরকম হয় ওরকম একটা ফিলিংস হয়, আর তারপরে আমি কিচ্ছু জানি না কি হয়েছে। তো এটা গেল প্রথম ঘটনা। তার আগে বিভিন্ন রকম জিনিস হয়েছে জিমে, বাট সেটাকে আমরা খুব নর্মালি ভাবতাম। কেউই ফার্স্টে এই ধরনের অদ্ভুত জিনিসকে ভাববে না যে ভূত আছে বা ভুতুরে কাণ্ড কিছু হচ্ছে। যেমন আমার রিসেপশনে নতুন ইন্টেরিয়ার হয়েছে, সেখানে রিসেপশনে দুমদাম লাইট বাস্ট করছে, এটা মানে এভরিডে ঘটনা, একটা না একটা লাইট এভরিডে বাস্ট করছে। তো আমরা বলছি ঠিক আছে, ইলেকট্রিকের কোনো প্রবলেম, ইলেকট্রিকের যে মিস্ত্রি কাজ করেছে তাকে ডেকে তার সাথে চিৎকার চেঁচামেচি করছে যে কি কাজ করেছো, এরকম দুদিন ছাড়া ছাড়া এরকম হচ্ছে। তো নিচে আমাদের চেঞ্জিং রুমের একটা রুমের ফ্যানটা, এটাও অনেকে নোটিস করেছে, ট্রেনাররাও নোটিস করে, কিছু মেম্বারও এটা দেখেছে যে সুইচ অফ আছে, ফ্যান আপনি আপ চলে যাচ্ছে, বা সুইচ অফ আছে, ফ্যান আপনি আপ চলে গেল, এরকম ধরনের একটা অদ্ভুত ব্যাপার। আমরা বেশ কয়েকটা ভিডিও অ্যাটাচ করছি, আমাকে অফ ক্যামেরা শিল্পাদি দেখাচ্ছিল। ভিডিওগুলো দেখে আমারও কোথাও একটা গিয়ে মনে হয়েছে যে দেয়ার ইজ ট্রুলি সামথিং, মানে নিদার এগুলো হওয়া সম্ভব কেন। মানে আমি ভিডিওটা দেখে আমি যতটা আকর্ষিত হয়েছি, মানে সো শকড। হ্যাঁ, মানে আমি সেগুলো শেয়ার করছি, আপনারা নিশ্চয়ই যখন আমার ভয়েস ওভার শুনছেন তার মধ্যে ভিডিওগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এই টোটাল ভিডিওটা শেষ হওয়ার পরেও কয়েকটা টুকরো ভিডিও আমরা আরো 30 সেকেন্ড 1 মিনিট আমরা অ্যাড অন করবো, সেটা আপনারা দেখতে পাবেন। যাই হোক, সত্যি গা শিউরে ওঠার মতো ভিডিও। আমি কামিং ব্যাক টু শিল্পাদি ওয়ান্স এগেইন। তো তারপরে আমার সাথে ঘটনা হওয়ার পর এই চেঞ্জিং রুমের ফ্যান অফ হয়ে যাওয়া, তো এটা নিয়েও দেখানো হয়, বাট নাথিং, আপনি ইলেকট্রিশিয়ান এসে ঠিক করে যাচ্ছে, আবার যাকে তাই। তো একদিন কি হলো, একটা ক্লায়েন্টের সাথে এরকম ঘটনা হলো। আমার যেহেতু জিম আর স্যালন একসাথে, তো স্যালনে একজন স্পা করাতে আসে, এবং সেখানে তার মাসাজ হতে হতে হট করে দেখা যায় সে পুরো এরকম ঘাড় বেঁকিয়ে পড়ে যাচ্ছে, সেটারও ভিডিও ক্লিপ আছে। যে মাসাজ করছিল সে ভয় পেয়ে গিয়ে সে মানে আরো যারা স্টাফ ছিল তাদেরকে ডাকে, মানে সেই মুহূর্তে তার হাত পুরো ছেড়ে দিয়ে তার পাটা পুরো উপর দিকে উঠে যায়, মানে অদ্ভুত রকম ভাবে, মানে পুরো বডি ছেড়ে দেয়, তার পাটা উপর দিকে উঠে যায়, তার ঘাড় পুরো এরকম ঘুরে যায় একটা সাইড। তো সেটা দেখে আমরা খুব ভয় পেয়ে যাই, এবং তাকে জল টল দেওয়া হয়। পরে যখন তার সেন্স আসে, তাকে জিজ্ঞাসা করা যে আপনার সাথে কি আগে কখনো এরকম হয়েছে, তো সে বলে না, এটা ফার্স্ট টাইম, আমি নিজেও বুঝলাম না যে কি হলো আমার সাথে। এবং ওই কর্নারটাতেই বারংবার এই ঘটনাগুলো হতে থাকে। আমার এক ট্রেনারের সাথেও ঠিক একভাবে, ট্রেনারটা পুরো বসেছিল, হট করে তার মানে ঘাটটা না এরকম পুরো বেঁকিয়ে যায় পিছন দিকে, আর উল্টে পিছন দিকে পড়ে যায়, ঠিক একভাবে। তো এবং অদ্ভুত ভাবে সেদিনকে সেই ট্রেনারটাকে নিয়ে সবাই খুব হাসাহাসি করে যে তোর মির্গি আছে বা কিছু আছে, তোর এরকম হয়েছে আগে। মানে যদি কারোর মৃগী থাকে সেটা নিয়েও হাসাহাসি করার জিনিস নয়, যদি এটা কেউ করে থাকে দিস ইজ নট ডান। হ্যাঁ, তো মানে
কারোর কাছেই যেটা একটা ভুতুড়ে ব্যাপার, লাইক এইটা কারোর মাথাতেই আসেনি। সো দেন এরকম নানান রকম এবার স্টাফদের সাথে এবং বিভিন্ন রকম এবার ঘটনা যখন ঘটতে থাকে, তো আমরা খুব ভয় পেয়ে যাই। তো আমার প্রায়র এরকম এক্সপিরিয়েন্স আগে ছিল, যেটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের এক্সপিরিয়েন্স, লাইক আমার ওপর করা হয়েছিল, ঠিক আছে। তো এটাও হয়তো আজকালকার দিনে সায়েন্সের যুগে দাঁড়িয়ে অনেকে বিশ্বাস করে না, বাট ব্ল্যাক ম্যাজিক রিয়েলি হয়, যাদের ওপর হয়েছে তারা জানে জিনিসটা। তো এবং সেটা আমার ফ্যামিলির মধ্যে আমার কিছু শুভাকাঙ্ক্ষী মানুষ আছে যারা মানে আমার ভালোটা দেখতে, এটা হয় না যে ঠিক আছে ও এত গ্রো করছে এটা দেখতে পাচ্ছি না, তো ওর চলো কিছু একটা ক্ষতি করি। যে কোনো রিজন ব্ল্যাক ম্যাজিকের এক্সিস্টেন্স, আমি আবারও বললাম, আমি বিশ্বাস করাই বা না করাই পৃথিবীতে তো অনেক কিছু থেমে থাকে না। অন্ধকার থাকলে আলোও থাকে, সাদা থাকলে কালো থাকে, এটা পার্ট অফ লাইফ। এটা আমরা জিমেরটাই কন্টিনিউ করি। হ্যাঁ, তো আমরা ওটাই আর কি ভাবি যে মেবি এরকম হয়তো কেউ কিছু করার চেষ্টা করছে বা কিছু। তো আমরা মানে ওই টাইমটা লিটারালি আমি আমার হাজবেন্ড দুজনেই খুব ভয় পেয়ে গেছিলাম, গিয়ে আমরা যে যেখানে বলছে যে এখানে যাও ওখানে যাও, তো সব জায়গায় যাওয়া আসা হয়, কি করে জিনিসটাকে ঠিক করা যায়। তো লাস্টে উজ্জ্বলদার কাছে তো একদম আমার পাড়ায় এক পরিচিত ছিল, সে বললো যে তোমরা উজ্জ্বল, এবং উজ্জ্বলদার সাথে আমার হাজবেন্ডেরও জানা পরিচিত ছিল। তো উজ্জ্বলদার সাথে কন্ট্যাক্ট করা হয়, এবং তার আগে আমি উজ্জ্বলদার সাথে কন্ট্যাক্ট করার আগে আর একটা নাম করা আর একজনের সাথে কন্ট্যাক্ট করেছিলাম, যদিও তাদের থেকে কোনো রকম হেল্প পাইনি, তারা পেমেন্ট নিয়েও কোনো রকম কাজ করেনি। তো তাদের নাম আমি এখানে বলতে চাইছি না। হ্যাঁ, খুব বাজে একটা এক্সপিরিয়েন্স তাদের সাথে। তো উজ্জ্বলদাকে বলার সাথে সাথে উজ্জ্বলদাকে আমি বলেছিলাম যে আমি এরকম অন্য আর একটা গ্রুপের সাথে কন্ট্যাক্ট করি। তো উজ্জ্বলদা তখন বলে যে তো বৌদি যখন ওদের সাথে কন্ট্যাক্ট করেছো তাহলে ওদেরকে দিয়েই কাজটা করাও। তো আমি তখন বললাম যে এরকম ওরা জিনিসটাকে নিয়ে পুরো অন্যরকম দিকে চলে গেছে, তো দাদা রিকোয়েস্ট করছি যে তুমি যদি কাজটা একটু নাও আমার খুব হেল্প হবে, কেন খুব বাজে পজিশনে পড়ে আছে। একটা বুঝতেই পারছেন একটা জিমের ইনভেস্টমেন্ট মানে একটা হিউজ ইনভেস্টমেন্ট, এবং রেপুটেশন অ্যান্ড মেম্বারদের আশা বন্ধ হয়ে গেছে, তাদের মধ্যে একটা আতঙ্কের ব্যাপার যে কি হচ্ছে। অ্যান্ড সবাই লিটারালি বলতে শুরু করে যে ফেক, এরা জিমটা চালাতে পারছে না বলে এই ধরনের ফেক জিনিস রটাচ্ছে। বাট যারা বেসিক্যালি আমাদের চেনে তারা জানে যে জিম ওরকম বন্ধ করার মতো ওইরকম পজিশন আমাদের নয়। অ্যান্ড ইতিমধ্যেই ওটা চলাকালীন আমার থার্ড ব্রাঞ্চ যেটা এখন আমার ব্যারাকপুরে আছে, সেটার কাজও অলরেডি শুরু হয়ে গেছিল। তো যদি বন্ধ করার থাকতো আমি অবভিয়াসলি আগেই বন্ধ করে দিতাম, তো এরকম কোনো ব্যাপারই ছিল না। তো এই নিয়ে লোকের মধ্যে একটা খুব বাজে রকম জিনিস ছড়াতে শুরু করে, এবং সেটা বোধহয় কিঞ্চিত নরমাল। এরা নরমাল কিছু দেখলে মানুষের মানে নেগেটিভ কোয়ারি হয় এটা। হ্যাঁ, তো লাস্টে অনেক ঝামেলার পর আমরা ডিসাইড করি যে না, আমরা জায়গাটাকে আমরা বন্ধ করে দেবো আর আমরা এটা কন্টিনিউ করব না। তো লাস্ট দিন যারা মেম্বার্স ছিল তাদের সাথে একটা মিটিং ডাকা হয়, এবং ওইখানেই আমরা ঠিক মুভিতে যেরকম দেখি যে অ্যানাবেল বা কনজিউরিং মুভিতে আমরা যেগুলো দেখেছি যে পজেসড হয়ে যাওয়া ব্যাপারটা, আমার সাথে ঠিক সেম জিনিস হয়। লাইক অত লোকের সামনে আমি আমার হাজবেন্ডকে মারধর করি, মানে আই ওয়াজ নট ইন মাই সেন্স। আমি কি করেছি, আমি জাস্ট আমার কাছে ওই সিসিটিভির ফুটেজটা যখন আসে, তো সিসিটিভির ফুটেজটা আমি দেখি, জাস্ট আমার হাতটা না পুরো এরকম ভাবে জাস্ট ঘুরে যাচ্ছে, মানে আঙুলগুলো বেঁকে হাতটা আমার পুরো ঘুরে যাচ্ছে। অ্যান্ড অত লোকের সামনে জাস্ট একটা নর্মাল মানুষ কেউ তার হাজবেন্ডকে অত লোকের সামনে মারবে না। আমি জাস্ট একটা ধাক্কা দিয়ে আমার হাজবেন্ডকে সোফার মধ্যে ঠেলে বসিয়ে দিয়েছি, অ্যান্ড ওর গায়ে পা দিয়ে আমি দাঁড়িয়ে আছি, মানে এরকম একটা সিচুয়েশন। আমি ওখান থেকে যাব না, মানে আমাকে জোর জবরদস্তি করে আমাকে ওখান থেকে কেউ ওঠাতে পারবে না। অ্যান্ড ট্রেনার্স মানে 3-4 জন ট্রেনার মিলে আমাকে ধরে রাখতে পারছে না, মানে এত গায়ে নাকি আমার জোর তখন এসে গেছিল। মানে আমার গলার ভয়েস পাল্টে গেছিল তখন, মানে আই ওয়াজ টকিং লাইক আ 4 to 5 ইয়ার্স কিড। আমার গলার ভয়েস পুরো চেঞ্জ হয়ে গেছিল। তো যারা সেই সময় প্রেজেন্ট মোমেন্টে ছিল তারা দেখেছে জিনিসটা। অ্যান্ড তো মানে এটা পুরো একটা ট্রমার মতো কাজ করেছে আমার। অ্যান্ড ওই টাইমে কি হয়েছে সত্যি বলতে আজও আমি যখন মনে করার চেষ্টা করি, আমার পুরো ঘটনাটাই শোনা, আমার হাজবেন্ড আমাকে বলতে চাইনি, ভেবেও কিছু মনে করতে পারেনি, মানে ওই দিনে কি হয়েছে। মানে তারপরে ওখান থেকে আমার বাড়ি ফিরলেন না, ওখান থেকে আমি ডাইরেক্ট বাড়ি আসিনি। আমাদের মানে গুরুদেবের আশ্রম আছে শ্রীরামপুরে, তো
ওনার কাছে আমাকে নিয়ে যাওয়া হয়, আমরা খুব মানি ওনাকে, তো ওনার কাছে ওনাকে ফোন করা হয় ওখান থেকে, উনি বলে যে ওকে নিয়ে সোজা আমার এখানে আয়। তো উনি আমাকে ওখানে নিয়ে গিয়ে ওখানে গিয়েও যে এক্সপিরিয়েন্সটা, মানে ওই বজরংবলির সামনে রীতিমতো গঙ্গা জল ছিটিয়ে মানে অনেকক্ষণ ধরে উনি মন্ত্র পাঠ করে, হনুমান চালিসা পাঠ করে তারপরে আমি আমার সেন্সে ফিরি। অ্যান্ড আমার মনে আছে যে ওই জিমের পর আমার যখন সেন্স ফেরে, আমি বজরংবলির সামনে আমি শুয়ে আছি। আপনি জিমে ছিলেন, দেন আপনি ব্ল্যাঙ্ক, দেন আপনি যখন চোখ খুলছেন তখন আপনি আপনার আরাধ্য যে গুরুজির কথা বলছেন ওনার কাছে মন্দিরে, হ্যাঁ মন্দিরে ওখানে। এই মধ্যিখানের সময়টা আপনি কখনো চেষ্টা করে মনে করতে? অনেকবার মনে করেছি, অনেকবার। এন্ড ইভেন তারপরে আমাকে সাইকোলজিস্ট দেখিয়েছি, আমি থেরাপিস্টের কাছে গেছি, কোনোভাবে ওই ফেজটা আমার কাছে জাস্ট ব্ল্যাঙ্ক। অ্যান্ড মানে ওই টাইমটা আমাকে যে দেখেছে তারা বলেছে যে মানে আমার যে কন্ডিশনটা ছিল, মানে আই ওয়াজ সো অ্যাগ্রেসিভ, ভীষণ অ্যাগ্রেসিভ ছিলাম। অ্যান্ড লাইক হয় না যে কারোর ভেতর থেকে কিছু একটা বেরিয়ে গেলে সাথে সাথে সে পড়ে যায়, ঝিমিয়ে যায়, পড়ে যায়, যেগুলো আমরা মুভিতে দেখি যে ওর ভেতর থেকে যখন স্পিরিটটা বেরিয়ে যাচ্ছে জাস্ট পুরো গা ছেড়ে দিল, পড়ে গেল। অ্যান্ড আই ওয়াজ লাইক দ্যাট। মানে যখন এরকম জিনিসটা হয় আমি তারপরে মানে পুরো আমার শরীর ছেড়ে দেন, আমি মাটিতে পড়ে যাই। ওখানে প্রায় 6-7 জন ছিল, আমি তাদের মুখ থেকে এগুলো শোনাম। আর হাজবেন্ড অ্যাকচুয়ালি আমাকে বলতে চাইনি যে টেনশন করবো এগুলো নিয়ে, তারপরে আমি জোর করি, বিকজ আমার একটা মাথার মধ্যে মেন্টাল প্রেশার চলছে যে কি করলাম আমি এই টাইমটার মধ্যে, কি হয়েছে। তো যখন নিজের ওই ভিডিওটা সিসিটিভি থেকে ডাউনলোড করে যখন দেখছি, আমি ভাবতে পারছি না যে এগুলো আমি করেছি, না একদম অ্যাবনর্মাল। তো তারপরে তো উজ্জ্বলদার সাথে কন্ট্যাক্ট করা, এবং উজ্জ্বলদা গিয়ে মানে কোথাও না কোথাও লোকে যে বিশ্বাস করছে না, এটা আমার মধ্যে একটা ভীষণ ভাবে চলছিল যে জিনিসটা হচ্ছে আমার সাথে, বাট লোকে জিনিসটাকে পুরো ভুল ব্লেম দিচ্ছে যে এটা মিথ্যে, একটা বাজে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, ব্যবসা চালাতে পারছে না, বন্ধ করে দিচ্ছে। তো দেন উজ্জ্বলদাকে আমি বলি যে দাদা দেখো, এটার একটা আমার প্রমাণ চাই যে এখানে কিছু আছে। আপনি শিওর ছিলেন যে देयर इज সামথিং? 100%, বিকজ আমি যে ফিলগুলো যেগুলো আমি করেছি, যেগুলো আমি ফিল করেছি, সেগুলো একটাও মিথ্যে না। মানে আজও এই জিনিসগুলো, এই ঘটনা ফেস করার আগে বিশ্বাস করতেন যে ইভিল স্পিরিট বলে কিছু? মানে হ্যাঁ, এটা ভাবতাম যে পজিটিভ এনার্জি আছে তো নেগেটিভ এনার্জি অলসো এক্সিস্ট। আমি তা বলছি না, আমি বলছি সহজ কথায় যদি বলি আপনি ভূতে বিশ্বাস করতেন? না, ভূতে বিশ্বাস করতেন না, একদমই না। মানে এই মুভি, মানে কনজিউরিং ইজ ওয়ান অফ মাই ফেভারিট মুভি, অ্যানাবেল, এগুলো দেখেছি টিভিতে, বাট এর মানে এই নয় যে হ্যাঁ সত্যি সত্যি এরকম। মানে ওটাই তো ভাবতাম যে এগুলো দেখে টিভিতেই হতে পারে, এগুলো রিয়েল লাইফে কোনোদিন পসিবল না, তো ভয় কেন? আমি আমরা একদম শেষ জায়গায় চলে এসেছি পডকাস্টের। এটা আমি আরো একটা এপিসোড করবো যেখানে আরো দুজনকে আমি আনবো, এ নিয়ে আমরা একটা বড় ডিসকাশন করবো, আর অন্যরকম ডিসকাশন করবো, এটা আমি প্ল্যান করেছি। উজ্জ্বলদা কি এই সিনটা, আমি মাইক্রোফোনটা উজ্জ্বলদাকে দিচ্ছি। উজ্জ্বলদা সিন মানে হোয়াট ওয়াজ দ্য সিন, মানে আমাকে মানে এই যে ওনার সঙ্গে যেটা ঘটলো এটার এক্সপ্লেনেশনটা তোমার ভাষায় কিভাবে কি হতে মানে হলো, এক্সপ্লেনেশনটা একটুখানি আমায় দাও। দেখো, প্রথম কথা বলে রাখি বিকি, এই কেসটি যখন আমাকে দেওয়া হয়, যে বড় টিমের কথা বললেন, সে বড় টিমে উনি বড় টিমের সঙ্গে কথা হয়, ওনার একটা কথা হয়ে যাওয়ার পরে আমি না করে দিয়েছিলাম। কিন্তু ওনার হাজব্যান্ড রাজীবদাকে আমি প্রথমেই বললেই দেখি, রাজীবদাকে আমরা আমাদের খর্দা অঞ্চলে প্রত্যেকে শ্রদ্ধা করি, কেননা আমার কাছে মনে হয় যে রাজীবদা একটু সৎ মানুষ, এটা আমার পার্সোনালি মনে হয়, আদার্স লোকও তাই বলে। তো রাজীবদার কেস রাজীবদা বলেছে, সেটা আমি নেবো না, সেটা আমি কখনো করবো না। রাজীবদা যখন আমাকে অ্যাপ্রোচ করে, তারপর দিদি শিল্পা দিদি আমাকে ফোন করে বলে, উজ্জ্বলদা আমি প্রচন্ড প্রবলেম আছে, তুমি ব্যাপারটাকে কিছু করো, তুমি একটু চেষ্টা করো। প্রথম কথা বলি, আমি প্রথমেই এই কেসের ক্ষেত্রে ওনাদের কিন্তু বলেছিলাম যে যদি কোথাও মনে হয় যে আপনারা এটা প্রলোভনটা ছড়াচ্ছেন, তাহলে কিন্তু আমি সেখানেই আমার এই জিনিস যদি ধরে ফেলি, তাহলে সবাইকে আমি কিন্তু জানিয়ে দেবো। এতে আপনারা রাজি? এখানে শিল্পা ম্যাম আমাকে সোজা বলেছিলেন, রাজীবদা সোজা বলেছিলেন যে তোমার যা খুশি করো, যদি মনে হয় যে আমরা এগুলো বানিয়ে করছি, তুমি বলে দিও, আমাদের কোনো কিছুতে ভয় নেই। তারপর আসি, উনি বললেন যে তুমি যে প্রশ্নগুলি ওনাকে করছিলেন, যে কোনো সাইকোলজিক্যাল ব্যাপার হচ্ছিল কি। উনি যে সাইকোলজিস্টের কথা বলছেন, তার কাগজপত্র আমি দেখেছি। তুমি জানো আমি মেডিকেল চিকিৎসা বিজ্ঞানে একটু পড়াশোনা করেছি, আর আমি ওটা নিয়ে একটু প্র্যাকটিস করি। তো আমি দেখেছিলাম যে ওনার রিপোর্ট বা ওনার সাইকোলজিস্টের রিপোর্ট বা উনি যাকে যাকে দেখিয়েছেন, তার রিপোর্টে কোনো রকম এমন কিছু নেই
যাতে ওনাকে বলা যেতে পারে যে উনি হ্যালুসিনেট করে বেশি বা আলাদা, মানে বলে না একের মধ্যে আরেক সত্তা, সেই ব্যাপার রয়েছে কিনা কথা বলে আমি দেখেছি, সেইগুলো নেই। থার্ড ওয়ান হচ্ছে যেসব ক্লায়েন্টের সঙ্গে, যেসব ওনার কর্মচারীর সঙ্গে ঘটনা ঘটেছিল, তাদের সবাইকে আমি একদিন ডেকে পাঠাই ওনার খর্দার জিমে। তাদের আলাদা আলাদা করে ইন্টারগ্রেট করি, কারণ আমার মনে হচ্ছিল তাদের মধ্যেও কেউ এই বদমাশি করতে পারে, কারণ ওনার কিছু অ্যান্টি লোকজন রয়েছে এই জিম সংক্রান্ত ব্যাপারে। হ্যাঁ, সেটাও আমি জিজ্ঞাসা করেছিলাম যে ওনারা কিছু ওনাদের দিয়ে ওনাদের করানো হচ্ছে। দেন যখন কথা হয় তখন 9 কি 10 জনকে দেখেছিলাম, তাদের মধ্যে 2 জনের কথা খুব অসংলগ্ন লেগেছিল, ঠিক লাগেনি, বাদ বাকি 9 জনের কথা সেম লেগেছিল। আবার আরেকদিন সেই 2 জনকেও ডেকে পাঠাই যায়, ইভেন যেদিন ডেকে পাঠাই সেদিন বাদ বাকিরা যাওয়ার পুরোটাই ওই 11 জনেরই ইন্টারোগেশন হয়েছিল শিল্পা ম্যাডামের সামনে, কেন আমি বলেছিলাম আপনার শোনা উচিত। আর লাস্ট 2 জনের যখন হলো তখন আমি ডেকে পাঠিয়েছিলাম। তার মধ্যে বলে রাখি আমি নাম নেবো না, কোনো কিছু কারণ নাম নেওয়া উচিত নয়। একটি মেয়ের কথাবার্তা আমার ঠিক লাগেনি, কারণ পরে শুনেছিলাম ওনাকে বলেছিলেন এরকম কত আসে কত যায়, কিচ্ছু হবে না। তো আমি বিশ্বাস করেন না, ভূত নিয়ে বিশ্বাস করে না, ইন্টারোগেশনটা খুব হালকা নিয়ে ফেলেছিল, বলে না যে আরে আমরা বলি না রে পুলিশ কি করে ফেলবে, কত আছে কত এরকম করে ফেললাম। অ্যাকচুয়ালি ও ভেবে নিয়েছিল যে এই ওয়েস্টে কি করে নেবে। ওকে যখন চেপে ধরি তখন ওর মুখ দিয়ে অনেক সত্য বেরাতে শুরু করে। না, আমার বক্তব্যটা তা না, আমার বক্তব্যটা হচ্ছে যে এটা কি আদৌ স্পিরিটেড, মানে স্পিরিটের ঘটনা নাকি কারোর তৈরি করা চক্রান্ত, নাকি মানে ইফস এন্ড বাটস এর মধ্যেকার জিনিস? না, আমি যা প্রমাণপত্র ওনাদের দিয়েছি তোমাদেরও দেবো, এই ভিডিওগুলো তুমি দিয়ে দেবে। উনি যে রুমের কথা বলছেন জিমের, যে বেসমেন্টে যে লেডিস চেঞ্জিং রুমের কথা, একটি রুমের কথা উনি বলছেন, সেই লেডিস চেঞ্জিং রুম, সেই লেডিস চেঞ্জিং রুমের ফ্যানের বাটন অন করা থাকলে যাতে অফ হয়ে যায়, অফ করা থাকলে অন হয়ে যায়। আমি ওনাকে বলেছিলাম কোনো টেকনিক্যাল ফল্ট হয়েছে কিনা সেটা আমার সঙ্গে কথা বলাতে হবে। আমি তোমাকে এক কথায় জিজ্ঞেস করছি, মানে ওখানে কি তুমি ফিল করেছো যে দেয়ার ইজ সামথিং? ফিল করিনি, আমার কাছে সম্পূর্ণ প্রমাণ সমেত আমার কাছে রয়েছে, আমি সম্পূর্ণ প্রমাণ তোমাকে দেব। কোনো ম্যাগনেটিক ফিল্ড, হাই ম্যাগনেটিক ফিল্ড ছাড়া, কোনো এনার্জি ছাড়া ওগুলো হওয়া সম্ভব নয়। তার পুরো প্রমাণ আমার কাছে রয়েছে, যে প্রমাণের বিশ্বাসেই উনি আজ এখানে বসেই আপনার ইন্টারভিউ দিচ্ছেন। অদ্ভুত সমাবর্তনের জায়গায় শেষ করছি, আমরা শেষ করছি এমন একটা পর্যায়ে এখানে আজকের ভিডিওটা, কারণ এর পরে প্রায় আপনাদের 3-4 মিনিট সময় লাগবে সব থরো ডকুমেন্টেশন এবং ভিডিওটা দেখতে, মানে যে ভিডিওগুলো আমরা অ্যাটাচ করব। আমি অ্যাজ এ পডকাস্টার সরাসরি আপনাদের বলবো, যদি কারোর মনে হয় আমাদের এই পডকাস্টে, আমি আবারও বললাম, শিল্পা দেবী এবং উজ্জ্বল গুপ্ত দুজনের বক্তব্য তাদের পার্সোনাল, আমার প্রশ্নগুলো যেগুলো সাধারণ মানুষের মতো হওয়া উচিত, আমার যেগুলো মনে হয়েছে করেছি। এর প্রসঙ্গে কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাদের ইনবক্সে জানান, কমেন্ট বক্সে জানান। কেউ যদি চ্যালেঞ্জ করতে চান যে না উজ্জ্বল গুপ্ত যা বলছে ভুল বলছেন, বা একা উজ্জ্বল বাবু তো নন, যারাই প্যারানর্মাল রিসার্চার আছেন আমাদের মধ্যে, নিশ্চিত আরো কয়েকটা এপিসোড পরে আমাদের পাইপলাইনে আছেন আরো 2 জন প্যারানর্মাল রিসার্চার, এবং ওই 2টো এপিসোড হয়ে গেলে আমরা একদিন 3 জন প্যারানর্মাল রিসার্চারের সঙ্গে বসবো, উজ্জ্বলদা থাকবেন, আরো 2 জন থাকবেন। দ্যাট উইল বি আ বিগ থিং। সেখানে 5-6 জন সাক্ষী থাকবে যাদের এই ঘটনাগুলো ঘটেছে। আপনাদের কারোর যদি মনে হয় আপনারা সেই ডিবেটের অংশ হবেন, যারা এনাদের কাউন্টার করবেন, তাদের স্বাগত। এই হালকা আড্ডা ভারী বিষয় নিয়ে কথা বলার এই পর্বে আপনাদেরকে আজকের মতো বিদায় জানাচ্ছি। আশা করি পর্বটা ইন্টারেস্টিং লেগেছে। কিছু কোয়েশ্চেন্স আছে নিশ্চিত, আমি জানি, ওটা পরের এপিসোডের জন্য তোলা থাকলো। আবার একদিন উজ্জ্বল গুপ্ত, আবার একদিন আমি, আবার একদিন আমরা, আবার একদিন প্রয়োজন পড়লে শিল্পাদি এবং আরো অনেকে, যাদের সঙ্গে সবটা হয়েছে। আমি বলি এটা আমার বলা, আপনি মানলে মানবেন, না মানলে না মানবেন। একজন খুব বিখ্যাত মানুষ বলেছিলেন, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আমি বিশ্বাসে মিলায় বস্তু অব্দি গিয়ে কমা না দিয়ে দাড়ি দিতে ভালোবাসি। আপনার যদি মনে হয় আপনি তর্কে বহুদূর যাবেন, আমার এই কথা বলায় আপনাকে স্বাগত। আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভীষণ ভালো করে চ্যানেলটার পাশে থাকবেন। প্রচুর ভালোবাসা পাচ্ছি, তার জন্য কৃতজ্ঞ। একদম আনকোড়া চ্যানেল, বাজেট নেই, আমি সহজ কথা সহজে বলি। স্টুডিও
লাইট সাউন্ড, বিরাট টেকনিশিয়ান, হেভি ব্যাপার, এই বাজেট নেই, খুব সামান্যভাবে সবটা করছি, তারপরে যেটা পাচ্ছি আমি আপ্লুত। নিশ্চিত আমি চেষ্টা করবো আপনাদের ভালোবাসায় যত বড় হব নিশ্চিত তত আপগ্রেড করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।